নমস্কার বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 7 অধ্যায় 2 অর্থাৎ অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক? আচ্ছা, প্রথমত অনুপাতের কিছু বেসিক জ্ঞান একটু নিতে হবে, যেটা নিয়ে নিই। বেসিক বলতে কি না, এই চিহ্নটাকে আমরা বলছি কি অনুপাত চিহ্ন। ঠিক আছে, এবার কথা হচ্ছে অনুপাত হবে কাদের মধ্যে। অর্থাৎ আমি ধরো এদিকে লিখলাম এ আর এদিকে লিখলাম বি। এই এ আর বি এর যে অনুপাত আমরা বলছি এ অনুপাত বি, এটা হতে গেলে বা হবে তখনই যখন এ আর বি সমজাতীয় রাশি হবে। দাঁড়ালো কি ব্যাপারটা, ধরো আমরা 1 টাকা আর ধরো 2 টাকা, এদের অনুপাত হ্যাঁ স্যার করতে পারবো। কিন্তু ধরো 1 টাকা আর ধরো 2 কেজি বা কিগ্রা, এদের কিন্তু অনুপাত করতে পারবো না। কেন না, এদের একক একই নেই। ঠিক, তাহলে অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে হয়। ওই জন্য অনুপাতে দেখবে, যত অঙ্ক দেখবে অনুপাতের পাশে কোনো একক থাকে না। কেন থাকে না, না দুটো রাশি সমজাতীয়, তাই এদের একক যদি টাকা টাকা হয় তাহলে কেটে গেছে, কি পয়সা পয়সা হয় কেটে গেছে, তার জন্য এদের কোনো একক নেই। আচ্ছা, আর কি না, এই যে এ অনুপাত বি, এটা লেখা হয়েছে, আমরা পড়ছি এ ইজ টু বি বা এ অনুপাত বি, এটাকে এভাবেও লেখা যেতে পারে এ বাই বি। এটার মিনিং সেম, এ অনুপাত বি লিখি কি এ বাই বি লিখি, সেম কথা। আচ্ছা, এবার আর কি জানতে হবে, এই যে এ আছে আর বি আছে, এদের মধ্যে কিছু সম্পর্ক হতে পারে। যেমন কি, যে ধরো এ বড় হলো বি ছোট হলো, এটা একটা হতে পারে, হ্যাঁ স্যার হতে পারে। বা ধরো এ ছোট হলো বি বড় হলো। বা আরেকটা কেস হতে পারে এ আর বি সমান হলো। আমাদেরকে জানতে হবে এটা যখন এদের মধ্যে এই সিচুয়েশন হবে তখন একে কি বলবো, কি এই সিচুয়েশন হলে কি বলবো বা এই সিচুয়েশন হলে কি বলবো। যখন এই সিচুয়েশন হবে, অর্থাৎ আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই যে প্রথমে যে আছে অনুপাতের প্রথম, তাকে আমরা কি বলছি না, তাকে বলছি আমরা পূর্বপদ। আর দ্বিতীয় যে আছে তাকে আমরা কি বলছি, উত্তরপদ। বা তোমরা একে প্রথম পদ, একে দ্বিতীয় পদ, এটাও বলতে পারো, একই কথা। এবার যদি আমাদের পূর্বপদ বড় হয় উত্তরপদ ছোট হয়, তখন কি না, তখন সেই অনুপাতকে আমরা বলবো কি গুরু অনুপাত। আচ্ছা, আর যদি পূর্বপদ ছোট হয় আর উত্তরপদ বড় হয়, তাহলে তাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। আর যদি কিনা দুজন সমান হয়ে যায়, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ দুজন সমান হয়, তখন আমরা তাকে কি বলবো, সাম্যানুপাত। ঠিক বোঝা গেছে সবার দূর? তাহলে কি হলো, এই চিহ্নটাকে আমরা অনুপাত চিহ্ন বলছি, যেখানে দুটো পদ আছে দুদিকে, এই অনুপাতের দুদিকে মানে বা চিহ্নের দুদিকে। এই প্রথমে যে লোকটা আছে তাকে আমরা কি বলছি, পূর্বপদ বা প্রথম পদ। আর অনুপাতের চিহ্নের পরে যে লোকটা আছে তাকে আমরা কি বলছি, উত্তরপদ বা দ্বিতীয় পদ। এবার কথা হচ্ছে, যদি পূর্বপদ বড় হয় উত্তরপদ ছোট হয়, তখন তাকে আমরা কি বলছি না গুরু অনুপাত। আর যদি পূর্বপদ ছোট উত্তরপদ বড় হয়, তখন আমরা তাকে কি বলছি, লঘু অনুপাত। আর দুজন যদি সমান হয় তাকে আমরা কি বলছি, সাম্যানুপাত। এবার ধরো আমাদেরকে এটা বলতে পারে যে এর ব্যস্ত অনুপাত কি হবে, কার এর ব্যস্ত অনুপাতটাকে আমরা কি বলবো, এর ব্যস্ত অনুপাতকে আমরা বলে দেব, শুধু পূর্বপদ আর উত্তরপদকে চেঞ্জ করে দেব, বি ইজ টু এ, এটাই হচ্ছে এর ব্যস্ত অনুপাত। এবার ধরো এখানে পূর্বপদ বড় উত্তরপদ ছোট, এর যদি কোনো এক্সাম্পল নিতে হয় তাহলে আমরা প্রথমে লোকটাকে রাখবো বড়, ধরো 3:2, এটা হয়ে গেল এর এক্সাম্পল। কি ধরো এটাকে যদি বলে পূর্বকে ছোট রাখবো উত্তরকে বড় রাখবো, তাহলে ধরো কি নিতে পারি, ধরো এরকম নিলাম 5:7। হ্যাঁ স্যার, আর পূর্বপদ উত্তরপদ দুজনেই সমান, দুজনেই সমান কখন হবে না, একই একই লোক থাকবে, যেমন ধরো 2:2 কি 1:1 কি 5:5, একই কথা হলো। আচ্ছা, এবার ব্যাস এটুকুই হলো বেসিক আইডিয়া। এরপরে চলো তোমাদের কোর্সে দেখি 2.1 যে অঙ্কগুলো আছে, সেখানে মেনলি একদমই সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক আছে, যে শুধু কিছু কিছু জিনিসের মধ্যে অনুপাত করতে বলেছে, তো অনুপাত করা যাবে, কোনো সমস্যা নয়। ধরো তাও আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যে কোনো একটা অঙ্ক ধরো দেখি। সাপোজ
আচ্ছা, ধরো আমি নিয়ে নিচ্ছি কিরকম, ধরো 4-এর দাগ আমি নিচ্ছি, 4-এর দাগ। আচ্ছা, তো 4-এর দাগের অঙ্ক কি বলছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। ঠিক, তাহলে আধুলি এটা মানে আমাকে জানতে হবে। আধুলি মানে একটি আধুলি যেটা, সেটা মানে কত। আর একটা কথাও তোমাদের পরীক্ষা হলে আসতে পারে, একটি সিকি, সেটা আবার মানে কত। সিকি মানে হচ্ছে কি না স্যার, সিকি মানে হচ্ছে 25 পয়সা। ঠিক, আর আধুলি মানে কি না, আধুলি মানে হচ্ছে স্যার 50 পয়সা। ঠিক না, আর আমাদেরকে কি বলছে, একটি 1 টাকা, আর কি বলছে না একটি 2 টাকা। এই তিনজনের আমাকে কি করতে হবে, অনুপাত বের করতে হবে। এবার আমি প্রথমেই বলেছি কি অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে হবে। তাহলে দেখো খেয়াল করে, আধুলি তো পয়সায় আছে, এটা তো টাকা, এটাও টাকা, তাহলে আমাদেরকে কি করতে হবে, হয় পয়সাকে টাকায় ট্রান্সফার করতে হবে, না হলে পয়সা টাকাকে পয়সায় ট্রান্সফার করতে হবে। তো আমি এর জন্য কি করছি, পয়সা যখন এটা আছে আমরা এগুলোকে সবকে কি করি, পয়সায় ট্রান্সফার করে দিই। 1 টাকা মানে কত পয়সা স্যার, আমাদের জানা আছে 100 পয়সা। আর 2 টাকা মানে কত পয়সা না 200 পয়সা। সমস্ত সবার একক একই হয়েছে, তো অতএব আমরা লিখছি নির্ণেয় অনুপাত। সমান কার কার অনুপাত, এই লোক এই লোক এই লোক, অর্থাৎ কিনা কি কি 50, 100 আর হচ্ছে আমাদের কত 200। ঠিক, তো স্যার কাটাকাটি করে নি, 0 0 0 কেটে গেল, 5 কেটে 5 একে 5 2 5 4, তো উত্তর তো কত এসছে 1 2 4। ঠিক, কোনো সমস্যা না। আচ্ছা, এবার পার্টিকুলার দেখো, এগুলো তো এমনি অনুপাতের অঙ্ক, এগুলো কোনো সমস্যা না। এবার মেনলি যে অঙ্ক আছে সেখানে আছে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, এই তিনটা অঙ্ক একটা টাইপ। আর দেখবে তোমরা কোষে দেখি 2.3, মেনলি এই দুটো জায়গা থেকে এরকম টাইপেরই অঙ্ক পরীক্ষা তোমাদের পড়বে। কোষে দেখি 2.3 আর কোষে দেখি 2.1। কোষে দেখি 2.1-এর যে অঙ্কগুলো আছে 8 9 10, আর কোষে দেখি 2.3 পুরোটাই। এখানে শুধু দুটো প্যাটার্নের অঙ্ক চলছে। কিরকম, আমি দুটো অঙ্ক পরপরই দেখালে আপনার আইডিয়া আসবে, আর এগুলোই তোমাদের ভালো করে আইডিয়া করতে হবে। আচ্ছা, ধরো 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, তিনটা অঙ্কের মধ্যে আমি যে কোনো একটা অঙ্ক দেখাচ্ছি। সাপোজ ধরো 10-এর দাগের অঙ্ক। আচ্ছা, এটা চলছে কত, কোষে দেখি 2.1। বেশ, এটা লেখা থাক। 10-এর দাগের অঙ্ক কি বলছে, আবার প্রশ্ন করি। বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে কত, 22:7। বেশ, আমাকে বলছে কি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে প্রথমে প্রশ্ন পড়ে খেয়াল করে একবার, যে দুজনের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ কার কার, পরিধি আর ব্যাস, এই দুজনের অনুপাতের মধ্যে একজনের মান কিন্তু দেওয়া আছে আমাদেরকে, কার, ব্যাসের মান দেওয়া আছে। কথা কি বোঝা গেছে এবার, পরিধি আর ব্যাসের অনুপাতের মধ্যে দেওয়া আছে কার মান, ব্যাসের মান। তাহলে এটা একটা টাইপ, যখন যে দুজনের অনুপাত আছে তার মধ্যে একজনের মান দেওয়া থাকবে, তখন আমরা এগোবো যে প্রসেসে করছি এখন এরকম। কিন্তু যদি যে দুজনের অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে সবার মানে টোটাল মান দেওয়া থাকে, তখন আর একটা টাইপ যেটা আছে কোষে দেখি 2.3। কথা কি বোঝা গেছে? আমি একবার অঙ্ক করে তাহলে বুঝতে পারবো 10-এর দাগে। তাহলে আমরা লিখে নেবো বই দেখে দেখে কার কার অনুপাত দেওয়া আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, তাই লিখবো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। ব্যাসের অনুপাত, পরিধি ও ব্যাসের অনুপাত বইতে কত বলছে না স্যার, বলছে 22:7। ঠিক, আচ্ছা, তো এবার আমি লিখি এখানে কার কার অনুপাত, পরিধি আর ব্যাসের অনুপাত, তো আমরা বা দিতে পারি, বা অতএব বা দিই, বৃত্তের পরিধি বাই, স্যার বাই কেন,
অনুপাত থাকলে আমি প্রথমেই বলেছিলাম এ অনুপাত বি মানে এ বাই বি, এরকম লেখা যায়। তাহলে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস, নিচে কি থাকছে আমাদের বৃত্তের ব্যাস, এই দুজনের অনুপাত কত দেওয়া আছে 22:7, তার মানে আমরা লিখতে পারি 22/7। আর তো কোনো সমস্যা নেই, দুজনের অনুপাত দেওয়া ছিল তো বাই বাই আকারে লিখে নিয়েছি, যেহেতু অনুপাতকে বাই আকারে লেখা যায়। এবার কি না স্যার, এবার হচ্ছে এই দুজনের মধ্যে একজনের মান আমাদের জানা আছে। এখানে 8-এর দাগের 9-এর দাগ 10 দাগ তিনটা অঙ্কেই দেখবে প্রত্যেক সময় একজনের করে মান দেওয়া আছে। তো আমাকে দেওয়া আছে কার মান, বৃত্তের ব্যাসের মান। তাহলে সাইডে আমরা একটু চলে আসি, বৃত্তের ব্যাস কত বলছে না স্যার, বৃত্তের ব্যাস বলছে 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার। ঠিক, এবার দেখো 2 মিটার 1 ডেসিমিটার মানে একে যদি আমরা চেঞ্জ করে দিই, ধরো ডেসিতে ট্রান্সফার করে দিই, তাহলে মিটার থেকে ডেসি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, মিটার ডেসি। তাহলে সামনে এগোচ্ছি, 10 দিয়ে গুণ দিতে হবে, 2 গুণ 10 যোগ, আর আমাদের হাতে ছিল কত 1, তাহলে কত, এটা কিন্তু একক চলছে কিসে ডেসিমি, তাহলে কত হচ্ছে 21 ডেসিমি। বোঝা গেছে সবাই? তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম 21 ডেসিমি। ঠিক, এটা ব্যাসের জায়গায় বসে, যার মান দেওয়া আছে তার জায়গায় বসাবো। তাহলে বা উপরে তো বৃত্তের পরিধি আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, যা আছে লেখা তাই। নিচে কি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কত পেলাম 21, সমান মান কত দাঁড়াচ্ছে 22/7। ঠিক, এখান থেকে আমরা শুধু বের করবো বৃত্তের পরিধির মান। তাহলে 21 এর পাশে ভাগে আছে, ওদিকে পাঠিয়ে দিই, গুণে হয়ে যাবে। তাহলে আসবে কি বৃত্তের পরিধি, কত হচ্ছে স্যার না 22/7 তো ছিলই, সাথে যাচ্ছে কোনে একে 21, তো কাটাকাটি করে দিই, 7 3 21, উত্তর কত হলো 22 3 66 ডেসিমি হলো। তা বৃত্তের পরিধি বের করতে বলছিল, পরিধি বেরিয়ে গেছে, কোনো সমস্যা নাই। বোঝা গেছে সবাই? তো এটা একটা টাইপ যেখানে যে দুজনের অনুপাত দেওয়া আছে তার মধ্যে একজনের মান কিন্তু দেওয়া আছে, এটা একটা টাইপ। আর একটা টাইপ যখন আসবে আমি বলছি তখন। আচ্ছা, আর এখানে সমস্ত অঙ্ক তোমরা পারবে করতে, কোনো সমস্যা নেই। এবার ধরো আর একটা, আচ্ছা আমরা চলে আসি এবার কত কোষে দেখি 2.2তে চলে আসি, ওখানে প্রত্যেকটা টাইপের আমি একটা দুটো করে দেখাচ্ছি, তো করতে পারবো। আচ্ছা, কোষে দেখি 2.2তে কি কি আছে না, আমাদেরকে প্রথম 1-এর দাগের বলছে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের কি করি ব্যস্ত অনুপাতে নির্ণয় করি। তাহলে লঘিষ্ঠ আকারের মিনিং কি না, লঘিষ্ঠ আকারের মিনিং স্যার ছোট করতে হবে, কিছু না কিছু ছোট। যেমন ধরো আমি যদি 1-এর দাগের অঙ্ক দেখি, আমি ধরো নিচ্ছি 1-এর দাগের যে কোনো একটা অঙ্ক দেখাচ্ছি, প্রত্যেকটাই সেম। 1-এর দাগে ধরো 1 নিচ্ছি, আমাকে কি করতে বলেছে না 12:15 এটা দিয়েছে, দিয়ে বলছে একে ছোট করো, লঘিষ্ঠ আকারে ট্রান্সফার করো, মানে ছোট করতে হবে। তো ছোট মানে কি, কিছু কাটাকাটি উৎপাদক একই আছে, যেটা কাটবে, তো কাটছে কিসে 3-এর নাম থেকে দিয়েছে, 3 4 12 3 5 15, তাহলে উত্তর পেয়ে গেলাম কত 4:5। এটাই হয়ে গেল এর লঘিষ্ঠ আকার। এর সঙ্গে আর কি করতে বলেছে না, এদের ব্যস্ত অনুপাতও লিখতে বলেছে, ঠিক না? তো আমরা লিখে দেবো কি না 4:5 এর ব্যস্ত অনুপাত। স্যার ব্যস্ত অনুপাত মানে আমাদের জানা আছে কি হয় না, পূর্বপদ উত্তরপদ প্লেস চেঞ্জ করে নিজেদের মধ্যে, অর্থাৎ কিনা 5:4। বোঝা গেছে সবাই? একদমই সহজ। এবার ধরো 2-এর দাগে কি বলছে না, ভগ্নাংশ আছে বা দশমিক আছে, সেগুলোকে নিয়ে যেতে হবে কোথায়, পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। যেমন ধরো আমি যে কোনো একটা অঙ্ক দেখাচ্ছি, সাপোজ ধরো 2-এর দাগের আমি নিচ্ছি কত সি, 2-এর দাগের কত করছি সি করছি, আমাকে দেওয়া আছে কত 0.7 কত দেওয়া আছে আমাকে 0.49। একে কি করতে হবে না, এই যে দশমিক আছে বা আরো দেখবো অন্য অঙ্কে ভগ্নাংশ আছে, এগুলোকে এরকম রাখা যাবে না, পূর্ণ সংখ্যা এই টাইপে নিয়ে যেতে হবে, এগুলো দশমিক সংখ্যা এখানে আনতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে সেটা কি করে করবো না স্যার, এখানেই আমি এদের দশমিকটা প্রথম তুলি, মানে এটাকে লিখি 7/দশমিকের পরে একটা আছে, তার জন্য কি লিখবো একটা শূন্য 10, অনুপাত একে কি লিখবো না স্যার 49/100।
ঠিক। এবার দেখো আমি প্রথমে কি বলেছিলাম তোমাদেরকে, এ অনুপাত বি আর এ বাই বি একই জিনিস। তাহলে 7/10 অনুপাত 49/100, এর মানে ভাবতে পারি এটা ভাজিত এটা, এটা বাই এটা, মানে এটা বাই এটা। তাহলে আমরা যদি এরকম লিখে নিই 7/10, এটাকে অনুপাত আছে কিন্তু আমরা জানি কি অনুপাত মানে ভাগ, তাহলে এর জায়গায় যদি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে। বোঝা গেছে? কোনো সমস্যা না। তাহলে এখানে 0 0 কাটলাম, 7 7 49। তাহলে আমাদের হাতে থাকছে কেন উপরে 10 নিচে গিয়ে 7। তো 10/7 মানে এটা থাকলে এটা লিখি বা এটা থাকলে এটা, তার মানে 10/7। ঠিক। তাহলে দেখো ভগ্নাংশ দশমিক ছিল, সেটাকে আমরা কিসে ট্রান্সফার করতে পেরেছি পূর্ণ সংখ্যা। তো এটাই এরকম প্রসেস হতে পারে, যদি এমনি ভগ্নাংশ থাকতো তাহলে উল্টেই হয়ে যেত কাজ। বোঝা গেছে সবাই? এবং এর কি করতে বলেছে ব্যস্ত অনুপাত, তো ব্যস্ত অনুপাত তোমরা নিজেরা লিখে নিও, এর ব্যস্ত অনুপাত কত হবে 7/10। ঠিক সবার? আচ্ছা, এবার যেটা টাইপ 3 নম্বর দাগ, এটা একটুখানি ইম্পর্টেন্ট টাইপ, এটা অনেক সময় দেয় শর্ট প্রশ্নে, চেক করি। আচ্ছা, 3-এর দাগে দেখো, যে কোনো অঙ্ক নিচ্ছি পরে একটুখানি, আমি আগে বুঝে নিই যেটা করতে বলেছে তার মিনিং কি। আমাদেরকে বলছে কি না, 2টো কি 3টা করে অনুপাত দেওয়া আছে, দিয়ে বলছে তাদের আমাদের কি করতে হবে না স্যার মিশ্র অনুপাত বের করতে হবে। আচ্ছা, তো প্রথমে আগে একটুখানি বুঝে নি মিশ্র অনুপাত জিনিসটা কি। মিশ্র অনুপাত ধরো এরকম নিয়ে নি, মিশ্র অনুপাত। আচ্ছা স্যার, এই জিনিস কি, ধরো আমাদের হাতে 3টা অনুপাত দিয়েছে, এ অনুপাত বি একটা, সি অনুপাত ডি একটা, আর ধরো ই অনুপাত এ একটা। ঠিক। এই 3টা অনুপাতের আমাদেরকে কি বের করতে হবে না স্যার মিশ্র অনুপাত বের করতে হবে। তো স্যার মিশ্র অনুপাত কি করতে হয় সেটা বলছে, প্রতিটা যে অনুপাত আছে এদের যে পূর্ব পদগুলো, অর্থাৎ এ সি আর ই, এদেরকে গুণ করব। প্রতিটা অনুপাতের পূর্বপদ ফার্স্টগুলো একসঙ্গে গুণ, অনুপাত উত্তর পদগুলোকে একসাথে গুণ। কথা কি বোঝা গেছে সবার? তাহলে ব্যাপারটা কি হলো, আমাকে যদি 2টো কি 3টা কি 4টা কি 5টা যাই দিক অনুপাতের যদি মিশ্র অনুপাত বের করতে বলে, আমরা করবোটা কি, প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদকে একসঙ্গে গুণ করব, অনুপাত প্রত্যেকটা অনুপাতের উত্তর পদকে একসঙ্গে গুণ করব, যা রেজাল্ট আসবে অনুপাত দিয়ে মাঝে মাঝে অনুপাত দিয়ে দিলাম, দিয়ে এখানে কাটাকাটি করলে যা আসবে তাই উত্তর। যেমন ধরো আমি তোমাদের একটা অঙ্ক নিচ্ছি, স্যার কোনটা নিচ্ছি, সাপোজ ধরো বি, 3 কত নিচ্ছি বি নিচ্ছি। তো আমাকে কি করতে বলেছে 7/5 অনুপাত, অনুপাত স্যার কত 3 কমা, তারপরে কে 5/7 অনুপাত, অনুপাত কত স্যার 1/16। আচ্ছা, ও আরেকজন কে আছে 3/16। এই যে 3টা অনুপাত, এটা একটা, এটা একটা আর এটা একটা, এই 3 জনের আমাদেরকে কি বের করতে বলেছে মিশ্র অনুপাত বের করতে। তাই লিখবো, তাই আমরা এত এত ও এত এর মিশ্র অনুপাত। সমান। ঠিক। এদের মিশ্র অনুপাত কি হবে স্যার, প্রথম 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 একসঙ্গে গুণ, প্রথম গুণ প্রথম গুণ প্রথম। সর বোঝা গেছে? কোনো সমস্যা নয়। অনুপাত দ্বিতীয় 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 একসঙ্গে গুণ, স্যার 3। এখানে দ্বিতীয় বলতে 1/1/6 না স্যার, 1/1/16 ছিল, অঙ্ক একটু ভুল তুলেছে, 1/1/16 ভালো করে। আচ্ছা, এটা মানে কত 16 × 17/16, সবাই জানা আছে 17/16 গুণ, আর স্যার লাস্টে কে বসে আছে 16। ঠিক। প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ একসাথে গুণ, অনুপাত প্রত্যেকটা অনুপাতের উত্তরপদ একসাথে গুণ। এবার দেখা যাক কি কাটাকাটি হবে। এই জায়গায় আগে কাটাকাটি করি, এই জায়গায় স্যার কি কি কাটছে 7 7 5 5, এখানে স্যার কি হচ্ছে 16 16 ক্যান্সেল, ঠিক না? আছে কে 3 অনুপাত 17 3 51, 3 অনুপাত 51। এবার 3 আর 51 এরা নিজের আবার কাটাকাটি হবে। হ্যাঁ স্যার 3 এর নাম দিয়ে কাটছে, 3 একে 3, 3 17 51, তাহলে উত্তর কত হচ্ছে 1:17। বোঝা গেছে সবার? আমাদেরকে মিশ্র অনুপাত করতে বলছে, এবার সঙ্গে লিখতে বলছে যে এটা যে এলো এটা গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত। অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তার মানে কি এটা না স্যার লঘু অনুপাত।
ঠিক, বেশ, এটাই হচ্ছে এখানকার মেন ফ্যাক্ট। এর পরে যেটা দেওয়া আছে 4-এর দাগ, 4-এর দাগে তোমরা নিজেরাই করতে পারবে, 5-এর দাগেও ধরো করতে পারবে একই রকমের অঙ্ক। এবার 6-এর দাগে ধরো সাপোজ ধরো আমি 6-এর দাগটা একবার দেখছি, দেখা যাক 6-এর দাগে কি বলছে। একবার 6-এর দাগ চেক করে বলছে কি, এটা ঠিক ঠিক আগের মতোই যেরকম করছিলাম, দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে আর দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, তাহলে প্রথম বাড়ির দাম কত, এটা তোমরা করতে পারবে। একটু আগেই দেখালাম যে দুজনের অনুপাত থাকে তার মধ্যে যদি একজনের মান দেওয়া থাকে তখন আমরা কি করি, বাই বাই করে নিই, করে নিলে তোমরা কি দ্বিতীয় বাড়ির যেহেতু দাম দেওয়া আছে তাহলে তোমরা প্রথম বাড়ির দাম বের করে নিতে পারবে। এবার যখনই প্রথম বাড়ির দাম বের করে নিলে তারপরে একটা কথা বলছি যে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে যা বেরোলো প্রথম বাড়ির দাম তার সঙ্গে কি করব, 70,000 টাকা যোগ করবো, কেন বেশি হতে বলেছে। তাহলে দুটো বাড়ির দামের অনুপাত, অর্থাৎ প্রথম বাড়ির যা মান আসবে যোগফল আর দ্বিতীয় বাড়ির দাম তো আমাদের হাতে দেওয়াই আছে 4,20,000, এদের অনুপাত করলেই উত্তর হইবে। বুঝতে পারলে, ওতে কোনো কঠিন ভাবনা করতে পারবে। আচ্ছা, ব্যাস, এখানকার আর কিছু নয়। এবার ধরো কোষে দেখি 22.3, এখানে আরেকটা স্পেশাল টাইপ দেখো। এর একটু আগে কি বললাম, ওই দুটি বাড়ির দামের অনুপাতের সময় যে দুজনের অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে একজনের মান দেওয়া আছে, তখন আমরা বাই বাই করেছি। এখন কি বলবো, এখন প্রশ্ন করি একবার, কোষে দেখি কত, 2.3। যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক সেই, সবগুলোই একই প্যাটার্ন, চেক করা যায়। ধরো প্রথমে আমরা নিচ্ছি কত দাগ, সাপোজ ধরো 2-এর দাগ, চেক করে, একদম সহজ সব কঠিন কিছু বলে নেই, সমস্ত একই, চেক করি একবার 2-এর দাগ। বলছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। তাহলে ব্যাপারটা কি হলো, 630 টাকা আছে, 40 টাকা আছে, সেটা দুজনকে দেওয়া হবে কত অনুপাতে, 5:3 অনুপাতে দেওয়া হবে। আচ্ছা, তো বলছে কে কত টাকা পাবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে বিশু আর অপর্ণার মধ্যে টাকা ভাগ হচ্ছে, কিন্তু আমাদের জানা নেই যে বিশু কত পেয়েছে বা অপর্ণা কত পেয়েছে, এটা জানা নেই, কিন্তু টোটাল টাকা কত ভাগ হবে সেটা জানা আছে। ঠিক আগের অঙ্কে ছিল আলাদা, দুটো বাড়ির দামের অনুপাত দেওয়া ছিল, তার মধ্যে দ্বিতীয় বাড়ির দাম জানা ছিল, মানে একজনের মান জানা ছিল, এখানে কিন্তু কোনো একজনের মান জানা নেই। তাহলে এরকম টাইপের অঙ্কে কি করতে হয় দেখাচ্ছি দেখো। তাহলে আমরা এভাবে লিখে নিই, বিশু ও অপর্ণা, সাপোজ ধরো টাকার অনুপাত কত, বইতে বলছে 5:3। ঠিক, এবার এখানে কিন্তু বিশুর টাকা বাই অপর্ণার টাকা এটা করব না, কেন কেন করবো না এটা, না এখানে দুজনের মধ্যে একজনের মান জানা নেই, আমাদের দুজনের মধ্যে টোটাল মান জানা আছে। তো এখন কি করতে হয়, না এখানে আমাদের লিখতে হয় কি, বিশুর টাকার আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগারের মিনিং কি হলো, টোটাল দেখো 5 আর 3, তাহলে যোগ যদি করে দিই 8, অর্থাৎ 8 ভাগের মধ্যে বিশু ক ভাগ নিয়েছে সেটা হচ্ছে তার আনুপাতিক ভাগার। সিমিলারলি 8 ভাগের মধ্যে অপর্ণা কত নিয়েছে সেটা হচ্ছে তার টোটালের মধ্যে ক ভাগ, 3 ভাগ, তো সেটাই লিখবো। তো এবার লিখছি কি হতে, বিশুর টাকার আনুপাতিক ভাগার, বিশুর টাকার আনুপাতিক ভাগার, মানে অনুপাত যে হিসাবে সেই হিসাবে সে কতটা ভাগ হার পেয়েছে, মানে কটা ভাগের মধ্যে কটা ভাগ পেয়েছে সেটাই আনুপাতিক ভাগার। সেটা স্যার কত হবে, না বিশু প্রথমে আছে, তাহলে প্রথমে এখানে 5 আছে, এবার এদের যোগ মানে টোটাল, টোটাল কত 8, অর্থাৎ 8 ভাগের মধ্যে বিশু পেয়েছে 5 ভাগ, সেটাই হচ্ছে আনুপাতিক ভাগার। সিমিলারলি কার লিখবো, অপর্ণার টাকার আনুপাতিক ভাগার, সেটা স্যার কত আসবে, না অপর্ণা পেয়েছে তো 3টা ভাগ, কিন্তু কটা ভাগের মধ্যে, টোটাল 8 ভাগের মধ্যে হলো। তাহলে এই অনুপাতে বিশু অপর্ণার মধ্যে টাকা ভাগ দেওয়া চলছে, তার মধ্যে বিশু পেয়ে গেছে কত 8 ভাগের মধ্যে 5 ভাগ, আর অপর্ণা পেয়ে গেছে কত 8 ভাগের মধ্যে 3 ভাগ, কিন্তু আমাদের হাতে টোটাল টাকা কত আছে, মানে যেটা তাদের মধ্যে ভাগ হবে সেটা কত স্যার 640, তো স্যার সেটা লিখি। এখন মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ স্যার কত, না 640 টাকা, মোট কত টাকা ভাগ হচ্ছে 640
টাকা। তো 640 টাকার মধ্যে বিশু পাবে, অতএব বিশু পাবে স্যার কতটুকু পাবে না 640 ইন্টু তার যে আনুপাতিক ভাগ 5/8। তো কাটাকাটি করে দিই, 8 8 64 শূন্য, অর্থাৎ 8 5 40, 400 টাকা, ঠিক না স্যার? এবং অপর্ণা পাবে কত না স্যার? অপর্ণা পাবে 640 ইন্টু তার যে আনুপাতিক ভাগ 3/8। এখানে সেম কাটাকাটি, 240 টাকা। এই হচ্ছে অঙ্কের টাইপ। তাহলে টাইপ কি না আমাদের খেয়াল করতে হবে দুটো কথা স্যার। যখন যে দুজনের অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে একজনের মান দেওয়া থাকবে, তখন আমরা কি করব না স্যার বাই বাই করব, অর্থাৎ এর টাকা বাই ওর টাকা এভাবে করব যখন একজনের মান জানা থাকবে তখন। কিন্তু যদি কিনা যে দুজনের অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে কোনো একজনের মান জানা না থেকে সম্পূর্ণ মানটা জানা আছে যদি থাকে এরকম, তখন আমরা আনুপাতিক ভাগাহার হিসেবে করব। এবার তোমরা এটা কি করতে পারো, একটা স্টেপ কমাতে পারো, এই যে দুটো লাইন ভাষা লিখেছি এটা এখানে না লিখে এখানেও করতে পারো, মানে এই দু লাইনের পরিবর্তে এখানে লিখে দিতে পারো। কিরকম 5/2 জনের যোগ 8, তখন স্যার এখানে অনুপাত না কমা 3/2 জনের যোগ মানে 8, এইটুকু করে দিয়ে তারপরে এখানে ঢুকে আসতে পারো। হলো, এটুকুও তোমরা করতে পারো। এরকম ভাবে সমস্ত অঙ্কই সেম, যত অঙ্ক আছে সব, কোনো অঙ্কের কোনো কিছু তফাৎ নেই, সমস্ত অঙ্ক সেম। এবার ধরো তাও আর একটা দুটো আমি অঙ্ক দেখাচ্ছি, যেমন কত নম্বর আমি ধরো দেখাচ্ছি, সাপোজ ধরো 4 নম্বর। আচ্ছা স্যার 4 নম্বর কি বলছে, কোন বিদ্যালয়ে 143 জন শিশুর মধ্যে ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে আমাকে দেওয়া আছে কিসের কিসের অনুপাত সেটা আগে লিখে নিই। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত লিখি। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত বা ছাত্রীর অনুপাত। স্যার বইতে কত বলছে অনুপাত? 9:2। ঠিক, তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? 9:2। তো আমরা আর আনুপাতিক ভাগা লিখছি না, যে গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগা কত আসবে স্যার না 9/2 জনের যোগ, আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগা 2/2 জনের যোগ। হলো, ঠিক না? তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার মোট টোটাল ছাত্রী সংখ্যা কত সেটা বলেছে 143 জন। আচ্ছা স্যার লিখে নি। এখন মোট ছাত্রী সংখ্যা স্যার কত না মোট ছাত্রী সংখ্যা দেওয়া আছে 143 জন। তাহলে 143 জনের মধ্যে এই আনুপাতিক ভাগ হারে মানে যারা গান করতে পারে তারা কত আর যারা নাচ করতে পারে তারা কত। তো স্যার আমরা লিখছি অতএব গান করতে পারে বা গান, হ্যাঁ ঠিক আছে, গান করতে পারে কতজন পারে না 143-এর সাথে আমরা গুণ দেবো কত তার আনুপাতিক ভাগ 9/11। 11 যদি কাটি কত হয় 11 কে 11 3 33, 11 3 33, তাহলে 13 9 117 জন। ঠিক, আর নাচ করতে পারে কত না নাচ করতে পারে হচ্ছে 143 গুণ তার আনুপাতিক ভাগ মানে 2/11। 11 কাটে স্যার 13, 13 দিনে কত জন? 26 জন। ঠিক, তাহলে 143-এর মধ্যে গান আর নাচ কত জেনে গেছে। এর পরে কি আমাকে পরে আর একটা প্রশ্ন করেছে, বলছে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, আমাদের হাতে গান করতে পারে কতজন? 117। বলছে যদি আরো আসে 3 জন তাহলে 117 আর 3 জন এলে কত হয়ে 120 হবে। তো বলছে তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত। তো স্যার সেটা লিখবো কি, একটা বক্স করে নিই আলাদা যেহেতু পার্ট। তাহলে লিখি এখানে যে আরো 3 জন ছাত্রী কি করতে এলে গান করতে এলে গান করতে পারা ও নাচ করতে পারা
ছাত্রীর অনুপাত, স্যার কত আসবে? না, গান করতে পারছিল আগে থেকে 117, আরো এসছে 3, তাহলে 117 প্লাস 3, বা তোমরা ডাইরেক্ট 120 লিখতে পারো। অনুপাত, নাচ করতে কেউ আসেনি এক্সট্রা, নাচ যে 26 জন ছিল তারাই আছে শুধু। তাহলে স্যার আমাদের রেজাল্ট হচ্ছে কত? 120 অনুপাত কত? 26, অর্থাৎ কি না 102 কেটে দিই 13, 60, 60 অনুপাত 13। কথা কি বোঝা গেছে? সিম্পল। আর ধরো তোমাদেরকে আমি একই তো সমস্ত অঙ্ক, আর ধরো একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা কোনটা? 8-এর দাগের। কেন দেখাচ্ছি সেটা নতুন কিছু না, শুধু একটা জিনিস তোমাদেরকে দেখানো দরকার বা একটা জিনিস তোমাকে বোঝানো দরকার, সেটার জন্য। আর সমস্ত অঙ্কই তোমরা করতে পারবে, সমস্ত একই। সবার বোঝা গেছে? ধরো আর একটা অঙ্ক নিই, কত দাগ? 8-এর দাগ। স্যার বলছে কি, এখানে যে অনুপাতটা দেওয়া আছে দেখো, তার মধ্যে একটা ভগ্নাংশ ঢুকে গেছে না স্যার? তাহলে সেই ভগ্নাংশটাকে থাকলে কিভাবে ঠিক করতে হয় সেটা একটুখানি চেক করে দিই বা তোমাদেরকে বলে দিই কি করতে হয়। আমাদেরকে দেওয়া কি আছে না, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসছে, ভালো কথা। তাদেরকে কি করা হয়েছে, 3টি বড় হল ঘরে 11 অনুপাত 3 অনুপাত 3 পূর্ণ 1/2 এই অনুপাতে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3টা বড় হল ঘরে, তাহলে আমরা লিখবো কি, 3টি ঘরে বসা লোকের অনুপাত। তাহলে স্যার লিখছি তাই, 3টি ঘরে বসা লোকের অনুপাত। স্যার কত দেওয়া আছে না, 3টি ঘরে বসা লোকের অনুপাত দেওয়া আছে কত? 11 অনুপাত 3, না না হ্যাঁ 3 অনুপাত 3 পূর্ণ 1/2। ঠিক স্যার, কোনো সমস্যা না। স্যার একবার পূর্ণ ভাঙা যাক, 11 অনুপাত 3 অনুপাত 6 1 7, 7/2। এতদূর পর্যন্ত কোনো সমস্যা না। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, এটা পূর্ণ সংখ্যা আছে, এটা পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এটা কি আছে? ভগ্নাংশ আছে। এরকম একজন ভগ্নাংশ আছে, 3 জন ভগ্নাংশ দিতে পারে পরীক্ষার খাতা, কি 2 জন দিতে পারে, ঠিক না? কিন্তু যখন এরকম ভগ্নাংশ দেবে, আমাদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে এইটাকে কি করব না স্যার, তখন আমাকে একটা কাজ করতে হবে কি, নিচে যারা থাকবে মানে ভগ্নাংশের হর, এখানে হর 1 এখানে হর 1, এই 3 জনের করবো কি লসাগু। 3 জন আছে বলে 3 জন, 4 জন থাকলে 4 জন, যারাই থাকবে তাদের নিচের গুলোকে আমরা কি করব, লসাগু করবো, দিয়ে যেই লসাগুর মানটা হবে সেটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করব। এখানের ক্ষেত্রে এখানে লসাগু কত হচ্ছে আমাদের? 2 হচ্ছে, কারণ স্যার 1 1 2 এর লসাগু কত? 2, প্রতিটার সাথে গুণ, 11 গুণিতক 2, 3 গুণিতক 2, 7/2 গুণিতক কত? 2। স্যার 2 দিয়ে ক্যান্সেল করলাম, আর বাদ বাকি যা দেখো 22 6 7 হয়ে গেল। ভগ্নাংশ থেকে ট্রান্সফার হয়ে গেল কিসে? পূর্ণ সংখ্যায়। এটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, যখনই ভগ্নাংশ থাকবে তখন প্রত্যেকের হরকে লসাগু করে সেইটা প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করবে, দিলে আপনার পূর্ণ সংখ্যা চলে আসবে। বেশ, এবার আমরা স্যার এখানেই আনুপাতিক ভাগাকার লিখে নিচ্ছি। 22 22 সবার যোগ, কত হচ্ছে যোগ করলে? 22 6 28 আর 7 8 7 15 35, 6/35 আর 7/35। আর দু কোন সমস্যা না, প্রত্যেক অঙ্ক সেম চলছে, এগুলো আনুপাতিক ভাগা। তো এবার বলে দিয়েছে আমাদের, কি বলে দিয়েছে, মোট কতজন এসছে? 1050 জন। তাহলে এখন মোট, এটা কি বলবো, মোট লোক সংখ্যা ধরো, মোট লোক সংখ্যা কতজন এসছে ট্রেনিং নিতে? 1050 জন, ঠিক না স্যার? আমাকে জিজ্ঞেস করছে কি প্রথম ঘরে কতজন, দ্বিতীয় ঘরে কতজন, তৃতীয় ঘরে কতজন, অর্থাৎ প্রতিটা হল ঘরে কতজন বসছে। তো স্যার অতএব প্রথম ঘরে বসেছে, প্রথম ঘরে বসেছে স্যার কতজন হবে না, 1050-এর সঙ্গে আমরা গুণ করবো কত? প্রথমের আনুপাতিক ভাগার, অর্থাৎ 22/35। যদি দেখি আমরা এখানে ডাইরেক্ট যদি কাটাকাটি করতে চাই, 35 ধরো 35 কিসে কাটতে পারে? 3-এ, 3 5 15 5 হাতে 1, 3 3 9 10, 35 3-এ 105 আর একটা শূন্য, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 22 3 66 আর একটা শূন্য, এতজন প্রথম ঘরে বসলো। স্যার অতএব দ্বিতীয় ঘরে কতজন বসছে? একই ব্যাপার, তোমরা নিজেরাই পেরে যাবে। স্যার কত বসছে? 1050, এর সঙ্গে গুণ দেবো কত? দ্বিতীয় আনুপাতিক ভাগার 6/35, সেম কাটাকাটি 180 জন। আর তৃতীয় ঘরে বসছে কত? স্যার কত বসবে? ওই একই 1050,
ইন্টু 7/35। তো কাটাকাটি করলে 35 3 30, 7 3 কত 21 জন, আরে সরি 210 জন। বোঝা গেছে? সিম্পল একদমই। তাহলে এই গেল আমাদের অনুপাতের উপর টোটাল যে পার্ট সেটুকুই। তাহলে আমাদের কি আজকে আমি কুইকলি রিভিশন করলাম, কেন তোমাদের পরীক্ষা সামনে। তাহলে কুইক রিভাইজ করতে গেলে বা কি কি কনসেপ্ট আছে বা কীরকম টাইপের অঙ্ক হতে পারে সেগুলো আমি পুরোটা করিয়ে দিলাম। ঠিক, কেন পরীক্ষা চলে এসছে সবার সামনে। তাহলে একবার শুধু কুইক রিভাইজ করার জন্য মোটামুটি যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে বা যে যে কনসেপ্ট এই অনুপাতে আছে সেগুলো আমি বলে দিলাম। ঠিক, আর দূর থাকুক। থ্যাংক ইউ সবাইকে আজকের মতো।